আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিচ্ছেদ গল্পের দ্বিতীয় পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রাত প্রায় 11টা বেজে গেছে। আমি মেয়েটার রুমেই খাটের পাশে ইজি চেয়ারে বসে আছি। এতক্ষণ জলপটি করছিলাম। মনের যন্ত্রণা অনেক বড় যন্ত্রণা। মনে পড়ে গেল মাহিরা যখন শরীর একটু খারাপ হতো আমি সারা রাত জেগে থাকতাম, ওকে কত যত্ন করতাম, ওকে ভালোবেসে আগলে রেখেছিলাম। আমার বাঁচার অবলম্বন ছিল আমার বউটা। মেয়েটা একটু নড়ে চড়ে উঠল, তার কপালে হাত দিয়ে দেখলাম এখন জ্বর কমে গেছে। দাদু বোধ হয় তাকে ইঞ্জেকশন দিয়েছেন, এই জন্যই কমে গেছে। কিন্তু আমার মাথাটা খুব ব্যথা করছে। হঠাৎ মনে পড়লো আমি কাল রাত থেকে আজ সারাদিন না খাওয়া, হয়তোবা এজন্যই এমন লাগছে। আর এমনিতেই আমার মাইগ্রেনের ব্যথা আছে। সব মিলিয়ে খুব অসহ্য লাগছে। মাসের বাজার কেয়ারটেকার ছেলেটা এসে করে দিয়ে যাচ্ছে প্রতি মাসেই, কিন্তু কিছু করে খাওয়ার মতো এনার্জি পাচ্ছি না। তাই উঠে ফ্রিজ থেকে ব্রেড নিয়ে বাটার দিয়ে খেয়ে ওষুধ খেয়ে নিলাম। মেয়েটিকে এসে আরো 2বার ডাক দিলাম কিছু খাওয়ার জন্য, কিন্তু এতক্ষণে মনে হচ্ছে সে কিছুটা স্বস্তি নিয়ে ঘুমাচ্ছে, তাই আর ডাক দিলাম না। টেবিলে ব্রেড, বাটার আর জ্যাম রেখে দিলাম। তার পাশে ইজি চেয়ারটায় বসে পড়লাম। কখন যে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম নিজেও বলতে পারিনি। ঘুম ভাঙলো সকাল 8টায়। ঝলমলে আকাশ, সোনালি রোদ যেন ঝিকঝিক করছে। আলাদা একটা সৌন্দর্য আজকের দিনে মিশে আছে। মাথাটা বেশ হালকা লাগছে, তবে শরীরটা ব্যথা করছে। হঠাৎ নিজেকে চেয়ারে আবিষ্কার করে একটু হকচকিয়ে যাই। পরক্ষণেই মনে পড়ে রাতের কথা। তখন ওই বিছানায় তাকিয়ে দেখি মেয়েটা নেই। খাবারের জায়গায় খাবার রাখা, জলপটিটা আমার মাথায় দেওয়া। তারপর মনে হলো স্বপ্ন দেখছিলাম কিনা, কিন্তু সব জিনিসপত্র দেখে মনে তো হচ্ছে না আমি স্বপ্ন দেখছিলাম। তাহলে মেয়েটি কোথায় গেল? ওয়াশরুমে ঢুকে দেখলাম এখানেও নেই। তারপরে ফ্রেশ হয়ে বের হলাম। তারপর ঘরের সাথের ব্যালকনিটায় গেলাম তোয়ালেটা নেড়ে দেওয়ার জন্য। পেছন থেকে ঝুনঝুন শব্দ পেয়ে তাকিয়ে দেখি মেয়েটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আমাকে ইশারা দিয়ে ডাক দিচ্ছে তার সামনে আসার জন্য। এই ঘরটার দরজার উল্টো দিকে বড় গ্লাস দেওয়া ব্যালকনি। আমি সেখানেই দাঁড়িয়ে। আজকের বাহিরে ঝলমলে রোদটা সম্পূর্ণ দরজার দিকে পড়েছে, আর মনে হচ্ছে ঘুমো ঘুমো চোখে একটা হলদে পরি দাঁড়িয়ে আছে। মেয়েটা অসম্ভব পরিমাণে সুন্দর, যাকে একবার দেখলে পরের বার মানুষ ফিরে তাকিয়ে দেখবে। লম্বা লম্বা চুল, দৈর্ঘ্য আখি পল্লব, বাচ্চাদের মতো ইনোসেন্ট চেহারা, দুধে আলতা গায়ের রং। যে কোনো পুরুষ মানুষের মনে তোলপাড় তৈরি করার জন্য এই মেয়ের চোখের চাহনি যথেষ্ট। তবে ইরাদের মনে এরকম কিছু হচ্ছে না, কারণ সে তো মন ভাঙা একজন মানুষ। সে এখন অনুভূতি শূন্য। আমি কিছু না বলে তার সামনে যেতেই সে হেঁটে হেঁটে ডাইনিং এ চলে এসেছে। চেয়ার টেনে আমাকে বসতে বলে নিজেও অন্য একটা চেয়ারে বসলো। টেবিলে তাকিয়ে দেখি হরেক রকমের নাস্তার আয়োজন করে রেখেছে মেয়েটা। পরোটা, ভাজি, অমলেট, চা, এগুলো দেখে আমি আবারও অবাক। সে কখন ঘুম থেকে উঠলো আর এগুলো করলো? আমি তো কিছুই জানি না। যদিও আমার ঘুম অনেক পাতলা, কিন্তু অনেক দিন পরে কাল ওষুধ খেয়ে ঘুমানোর কারণে মনে হয় জাগনা পাইনি। আমি এসব ভাবছিলাম তখন সে আমাকে ইশারা দিয়ে খেতে বলছে। এতক্ষণে আমি বুঝতে পারলাম এই মেয়েটা হয়তো কথা বলতে পারে না। মনে মনে খুব খারাপ লাগছে। একটা মানুষ কথা বলতে পারে না, না জানি কত কষ্ট হয়। যাক, এসব ভেবে কাজ নেই। তাকেও আমি খেতে বললাম। দেখি সে খাবার নিচ্ছে না, চোখ দুটো ছলছল করছে। আমি তার প্লেটে খাবার দিলাম। আমি বললাম আপনার এখন খেতে হবে, না হয় কালকের মতো জ্বর হবে। মেয়েটি কিছু বলছে না। আমার খাওয়ার ইচ্ছে নেই একদমই, তবে এখন না খেলে আবার মাথাটা ধরে বসবে। অফিসের যাওয়াটা মিস হয়ে যাবে তাহলে। এটা আমি কোনোভাবেই করতে পারি না। খাবার খুবই সুস্বাদু হয়েছে। সে খাচ্ছিল না, তারপরেও বারবার বলে খাওয়ালাম। আমরা উভয়ই খাওয়া শেষ করলাম। এরপর মেয়েটা উঠে যাচ্ছিল কিচেনের দিকে। আমি অবাক হচ্ছি তার কর্মকাণ্ড দেখে। তার ব্যবহার দেখে মনে হচ্ছে এই বাড়ি, এই পরিবেশ, আমি সবই তার চিরচেনা। তাকে আমি বাধা দিলাম, বসতে বললাম এবং তার ঔষধ এনে দিলাম খেতে। সে খেয়ে নিল। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ানেক্স নামের একটি অ্যাপ সম্পর্কে বলছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত। বিখ্যাত পিএসজি ও সিরিয়া এখানে স্পন্সর। এশিয়া কাপ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে বর্তমানে বিখ্যাত চিকেন রোড ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেমস, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই অর্থ জেতার সম্ভাবনা। তোমরা কি নতুন? তাহলে মাত্র 300 দিয়ে তোমরা এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। তবে আমার সাবস্ক্রাইবাররা রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করলে প্রথম জমাতে পাবে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি নিজের অ্যাকাউন্টে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ানেক্সবেট সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করো এবং বোনাস পাও।
আমি একটা কাগজ আর কলম নিয়ে তার সামনে দিয়ে বললাম, আপনি কে, কোথা থেকে এসেছেন, পরিবারের কারো ফোন নাম্বার থাকলে এখানে লিখুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। মেয়েটা কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রইল। বুঝলাম সে কান্না করছে, তার নাক গাল একদম লাল হয়ে গেছে। মেয়েটা এবার আমাকে আরো অবাক করে কিছুক্ষণ পরে বলে উঠল, আমি কি কিছুদিন আপনার বাসায় থাকতে পারি, সব কাজ করে দিব বিনিময়ে। এবার আমি বড় ধরনের একটা শখ খেলাম। এক রাতের পরিচয়ে যদি হঠাৎ করে কোনো রূপবতী মেয়ে এমন প্রস্তাব দিয়ে বসে একটা যুবককে, এতে যে কেউ তখন অপ্রস্তুত হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, যে মেয়েকে এতক্ষণ ধরে বাক প্রতিবন্ধী ভাবছিলাম, সেই মেয়ের মুখেই এমন একটা কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। সে মুখ ফুটে আমাকে এমন কিছু বলবে আমি একদমই আশা করিনি। রাত থেকে মেয়েটা আমাকে একটার পর একটা শখ দিয়ে চলছে, আর এখন আমি প্রতি উত্তরে কি বলবো তাই খুঁজে পাচ্ছি না। আমার মনে অনেকগুলো কথা ঘুরপাক খাচ্ছে। প্রথমত, একজন অপরিচিত মানুষকে কোনো মতেই বাড়িতে থাকতে দেওয়ার মতো বিশ্বাস করা যায় না। তার উপরে একে দেখে কোনো রকমে কাজের মেয়ে বা নিম্নবিত্ত পরিবারের মনে হচ্ছে না। আর এসব ভাবতে ভাবতেই আমি পড়ে গেলাম মহাবিপাকে। এদিকে মেয়েটি নিঃশব্দে কাঁদছে। হতেও পারে সে আসলেই বিপদে, কিন্তু যদি এমন কিছু না হয়, যদি তার মতলব ভিন্ন থাকে। শহরে এখন ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করে চোরেরা ডাকাতেরা তাদের মতলব সিদ্ধ করে থাকে। আপাতত ডাইনিং স্পেসের পরিবেশটা বেশ থমথমে হয়ে আছে, একদম পেন ড্রপ সাইলেন্ট হয়ে আছে সব। মেয়েটি একবারও চোখ তুলে তাকাচ্ছে না। কিছুক্ষণ পরে সে বলে ওঠে, দেখুন, আমি চোর বা ডাকাত নই, আমি সত্যি আপনার বাসার সব কাজ করব। এর বিনিময়ে শুধু আমাকে থাকতে দিবেন, টাকা পয়সা লাগবে না। আমার কাছে কোনো মোবাইল ফোনও নেই, আমার বাহিরে বের হওয়ারও কোনো প্রয়োজন নেই। আপনি যখন বের হবেন তখন আমাকে তালাবদ্ধ করে রেখে গেলেই হবে। এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে শেষ করলো। এবার আমার জবাবের অপেক্ষায় সে অসহায় দৃষ্টিতে বাচ্চাদের মতো তাকিয়ে আছে আমার দিকে। তাকে একদম একটা ছোট্ট বাচ্চা মনে হচ্ছে। একটু আগেও তার ঘুমের রেশ কাটেনি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে তার চোখে কোনো ঘুম নেই। একটা জবাবের অধীর আগ্রহে অপেক্ষা করছে সে। মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল, কিন্তু পরক্ষণেই মনে হলো যদি সে আসলেই বিপদে পড়ে থাকে আর আমি এই মুহূর্তে তাকে বের করে দেই, তাহলে তার অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারে। আর আমার আগে পিছে তো কেউই নেই, আমাকে কি করেই বা ক্ষতিগ্রস্ত করবে। আগে মাহিরা ছিল, মনের মধ্যে একটা ভীতি ছিল, তাকে আগলে রাখতে হবে, তার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। কিন্তু এখন এমন আর কিছুই নেই। আর বেশি থেকে বেশি কি হবে, সবকিছু ডাকাতি করে আমাকে মেরে ফেলা। আসল কথা হচ্ছে, যদি আমি মারাও যাই কোনো অ্যাক্সিডেন্ট হয়ে, তাতেও কোনো দুঃখ থাকবে না। তার একমাত্র কারণ হলো আমার মনটা আরো 3 মাস আগেই মরে গেছে, এখন একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। এই দেহের মৃত্যু হয়ে গেলেও ভালো। আমি বললাম, আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কথাটা বলার সাথে সাথে